প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা যারা শুনতে পাচ্ছ তারা একটু ইয়েস বলবে, মুখে একটু ইয়েস বলবে, তাহলে আমরা অফিসিয়ালি আমাদের ক্লাসটা শুরু করবো, আজকের ক্লাসটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে বন্ধুরা, অনেকে ইয়েস লিখেছো। চলো আমরা শুরু করি। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের অধ্যায় 4, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মূলত লেনদেন সমূহকে দুই ভাগে ভাগ ভাগ করা হয়। একটি হচ্ছে মূলধন জাতীয়, অপরটি হচ্ছে মুনাফা জাতীয়। আমি আগে মুনাফা জাতীয় যে লেনদেন গুলো আছে, যেগুলো মূলত হয় আমাদের জীবনে ঘটে থাকে, এগুলোর বিষয়ে একটু বলবো। এক বছরের ভিতরে, আবার বলছি আমি, এক বছরের ভিতরে যেই লেনদেন গুলো, যে আয় বা ব্যয়গুলো প্রতিনিয়ত সংগঠিত হয়, তাদেরকেই বলা হয় মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন। আমি আবারও বলছি, এক বছর সময়ের ভিতরে একাধিকবার যে সকল আয় ও ব্যয়গুলো সংগঠিত হয়, সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। সেটি হতে পারে মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়। যেমন একটা উদাহরণ দিই আমি মুনাফা জাতীয় আয়ের। যেমন তুমি কোনো কিছু বিক্রয় করবে, আর তুমি যখন বিক্রয় করবে, বিক্রয় অবশ্যই তুমি লাভের জন্য করবে। তুমি যখন সেল করবে, তুমি প্রফিটের জন্য করবে। সো সেল করলে বা বিক্রয় করলে আমাদের কি হয় স্যার? লাভ হয়। আর বিক্রয়টা আমরা এক বছর পর পর করি না, এটা আমরা যে যে কোনো দিন করতে পারি, যে কোনো মাস করতে পারি, যে কোনো সপ্তাহে করতে পারি, যে কোনো সময় আমাদের বারংবার এই লেনদেনটা সংগঠিত হতে পারে। এর জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। অপরদিকে মুনাফা জাতীয় ব্যয়। যেমন মুনাফা জাতীয় ব্যয়ের ভিতর হতে পারে পরিবহন ভাড়া। যেমন তুমি তোমার কাজের জন্য, ব্যবসায়ের জন্য তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেটি তোমার সেটি তুমি যখন যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটি কিন্তু তুমি দীর্ঘ সময় পর পর যাবে না। তোমার ব্যবসার প্রয়োজনে তুমি বছরে বারংবার, সপ্তাহে বারংবার তুমি যাবে। এটা তোমার তোমার প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় একটি ব্যয়। এছাড়াও রয়েছে বিজ্ঞাপন। তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং করবে, বিজ্ঞাপন দিবে, এটাও তোমার মুনাফা জাতীয় ব্যয়। এছাড়াও থাকবে মুনাফা জাতীয় আয়। যেমন তোমার হাতে নগদ অর্থ, এটাও তোমার মুনাফা জাতীয় আয়। এরকম মুনাফা জাতীয় আয়ের অনেকগুলো লিস্ট লিস্ট আছে। কমিশন প্রাপ্তি, বছরের ভিতর যদি বারংবার এই লেনদেনটা হয়, ব্যাংক থেকে তুমি ব্যাংক কর্তৃক যদি কোনো সুদের হার পাও মাসে মাসে, এটাও তোমার মুনাফা জাতীয় আয়ের ভিতরেই হবে। আসলে এবার মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনের ভিতরে আমরা যাই। মূলধন জাতীয় কথাটা শুনে মনে হচ্ছে দীর্ঘ সময় পর পর যেগুলো সংগঠিত হয় আমাদের জীবনে। যেমন একজন ব্যবসায়ী যখন বিজনেস করে বা ব্যবসা পরিচালনা করে, সে কিন্তু বছরে একাধিক বিজনেস নিয়ে নামে না। সে একটা লং টাইম বা দীর্ঘ সময় পর পর বিজনেসে টাকা বিনিয়োগ করে, টাকা ইনভেস্ট করে, মানি ইনভেস্ট করে। এছাড়াও যখন তোমার ঘরের জন্য তুমি আসবাবপত্র ক্রয় করছো, বা তোমার ব্যবসার জন্য আসবাবপত্র বা ফার্নিচার ক্রয় করছো, এটি তুমি প্রতিদিন বা প্রতি মাসে বারবার করবে না, তুমি নির্দিষ্টই দীর্ঘ সময় পর পর করবে। অতএব দীর্ঘ সময় পর পর যেই লেনদেন গুলো, যে আয় বা ব্যয়গুলো সংগঠিত হয়, অর্থাৎ এক বছরের অধিক সময় নিয়ে যে আয় বা ব্যয়গুলো সংগঠিত হয়, তাদেরকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, এবং যারা বুঝতে পারোনি তারা আমাকে প্রশ্ন করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। মূলধন জাতীয় আয় তো তোমরা জানলে, আয় কোনগুলো? যেগুলো দীর্ঘ সময় পর পর সংগঠিত হয়। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তিও কিন্তু আয়েরই একটি অংশ। অতএব মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় একই কথা, এটা নিয়ে খুব একটা মাথা ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমরা সিম্পল, ইজি থাকো। চলো আমরা বইয়ের পাশে একটু শুনি। যে সকল প্রাপ্তি অনিয়মিত, অর্থাৎ যেই আয়গুলো তোমার অনিয়মিত, অনিয়মিত দ্যাটস মিন এক বছর সময় পর পর, অর্থাৎ দীর্ঘ সময় পর পর যে লেনদেন গুলো হয়, এগুলোকে মূলত মূলত বলা হয় মূলধন জাতীয় আয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টাকার পরিমাণ বড়, এই মূলধন জাতীয় লেনদেনটা তখনই হবে, তোমরা এটা আরো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে যখন দেখবে মূলধন জাতীয় লেনদেন, সেটা হোক আয় বা ব্যয়, অবশ্যই এটা টাকার পরিমাণ, অ্যামাউন্ট অবশ্যই বড় হবে। এছাড়াও এক বছরের অধিক সময় ভোগ করা যায়। আয় বা ব্যয় এক বছরের অধিক সময়। মাত্র যে বললাম ফার্নিচার ক্রয় বা আসবাবপত্র ক্রয়, এটা তুমি বারবার করবে না, অবশ্যই দীর্ঘ সময় পর পর ক্রয় করবে। ওকে বন্ধুরা, চলো এরপরে। তাই মূলধন জাতীয় প্রাপ্তি যেমন ব্যবসায়ের মূলধন আনায়ন, অর্থাৎ তুমি ব্যবসা যখন বিনিয়োগ করবে বা ইনভেস্ট করবে, এটা অবশ্যই দীর্ঘ সময় পর পর করবে। এরপর রয়েছে আমাদের এখানে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, তুমি জমি ক্রয় করবে বা দালান কোঠা ক্রয় করবে, ফ্ল্যাট কিনবে। বন্ধুরা, তোমরা যখন ফ্ল্যাট, আমাদের বিজনেসের ভাষায়, হিসাব বিজ্ঞানের ভাষায় বলি, যখন আমরা দীর্ঘ একটা অধিক
অ্যামাউন্ট, অধিক টাকায় কোনো কিছু ক্রয় করি, তখন অবশ্যই ওইটা আমাদের ক্রয় করতে অনেক সময় লাগে। আমরা চাইলেই একটা বাড়ি 1 বছরে বারবার করতে পারি না, বা চাইলে একটা গাড়ি বারবার ক্রয় করতে পারি না, তাই না? সো তোমরা বুঝতেই পারছো যে যখন মূলধন জাতীয় আয় বা ব্যয় হবে, আমি আবার বলছি, যখন মূলধন জাতীয় আয় বা ব্যয় হবে, অবশ্যই ওই এটি হবে টাকার পরিমাণ বেশি এবং নিয়মিত হবে না, দ্যাটস মিন অনিয়মিত, ইরেগুলার হবে। আচ্ছা, এরপর আরেকটা অপশন ছিল এখানে আসবাবপত্র ক্রয়, মাত্রই বললাম ফার্নিচার, জমি ইত্যাদি। এগুলো যখন তুমি করবে, ক্রয় করবে, কিনবে বা বিক্রি করবে, আহ, যখন কিনবে তোমার ব্যয় হচ্ছে, এবং যখন এগুলো তুমি বিক্রি করবে তখন তোমার টাকা আসছে, আয় হচ্ছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, একই কথা, জাস্ট আয় আর ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? হ্যাঁ, হুবহু সেম জিনিসটাই। যে সকল ব্যয় অনিয়মিত, যে সকল ব্যয়, আগে ছিল আয়, দেখো বন্ধুরা, এখানে ছিল যে সকল প্রাপ্তি বা আয় অনিয়মিত, আর ব্যয়ের ক্ষেত্রেও সেম কথাটাই। যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণে বড় এবং 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়, তাকেই মূলধন জাতীয় ব্যয় বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলধন জাতীয় আয় ব্যয় নিয়ে তোমাদের আর কার কোনো প্রশ্ন নেই। এরপর চলো আমরা কিছু উদাহরণ দেখি, যেমন যন্ত্রপাতি ক্রয়, মোটর গাড়ি, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় ইত্যাদি। যন্ত্রপাতি আমরা যখন ক্রয় করি আমাদের প্রতিষ্ঠানের জন্য, অবশ্যই দীর্ঘ সময়ের জন্য করি। মোটর গাড়ি, মাত্র বললাম, গাড়ির একটা উদাহরণ দিলাম এটি। এবং সর্বশেষ দেখো সংস্থাপন ব্যয়, এই জিনিসটা কি? তোমার বিজনেসটা তুমি যখন এক স্থান থেকে অন্য স্থানে, আচ্ছা বন্ধুরা দেখো, যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। উদাহরণস্বরূপ ছিল এখানে যন্ত্রপাতি, মোটর গাড়ি, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়। হ্যাঁ, সংস্থাপন ব্যয়টাকে আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দেই। যখন তোমার ব্যবসাটা ধরো এক স্থান থেকে অন্য স্থানে তুমি স্থানান্তর করবে, স্থানান্তর ব্যয় বড় যে ব্যয়টা। আচ্ছা, বা নতুন করে তোমার কোনো সম্পত্তির তুমি কাজ করাচ্ছ, এমন জিনিস যেটা নষ্ট হয়ে গেছে তুমি কাজ করাচ্ছ, পুনরায় আবার ঠিক করছো, এই জাতীয় কথাগুলো হচ্ছে এই সংস্থাপনের সাথে পুনরায় কাজ করার সাথে যাবে। অতএব বুঝতেই পারছো এখানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, মোটর গাড়ি, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় ইত্যাদি। চলো বন্ধুরা আমরা তার পরবর্তী স্লাইডে চলে যাই। মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। হ্যাঁ, প্রাপ্তি আর আয় একই কথা, এটার ভিতরে আহামরি কোনো কোনো পার্থক্য নাই। অতএব তোমরা বুঝতেই পারছো, খুবই সিম্পল কথা এখানে, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর নিয়মিত আদায় হয়, তার মানে 1 বছরের ভিতরে বারবার যে আয়গুলো তোমার আদায় হয়, যেমন বাড়ি ভাড়া। আমরা যখন বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া প্রদান করি, আমরা কিন্তু 1 বছর পর পর বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া প্রদান করি না, আমরা প্রতি মাসেই করি। তার মানে এটা হচ্ছে বাড়িওয়ালার জন্য একটি আয় বা একটি প্রাপ্তি, যেটি 1 বছরে বা প্রতি মাসেই বারবার হচ্ছে, বছরে বারবার হচ্ছে, মাসে একবার করে হচ্ছে। আর সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়। যেমন তুমি যদি কারোর সাথে একটা বিজনেস করো 1 বছরের জন্য কন্টাকে, তুমি সেখানে আয় ব্যয়গুলো প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে লেনদেন করতে পারছো, এই জাতীয় যেই সংক্রান্ত গুলো রয়েছে, এগুলোকে তোমার ধরে নিতে হবে, এগুলো তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। যেমন বাড়ি ভাড়া প্রাপ্তি, প্রাপ্ত কমিশন ইত্যাদি। বিজনেস হতে প্রাপ্ত কমিশন, যদি 1 বছরের মেয়াদি তোমার কোনো বিজনেস কার্যক্রম পরিচালনা হয়ে থাকে, সেখান থেকে তুমি যা অর্জন করবে, যেই কমিশন গুলো পাবে, প্রতি মাসেই পাবে। যেহেতু যদি তোমার প্রাপ্তিটা প্রতি মাসের হয়, তার মানে বছরে একাধিক বার হবে, সুতরাং ওইটাকে আমরা ধরতে পারি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়ের একটি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাব মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। বন্ধুরা তোমরা আমরা আবার ফিরে আসবো, তোমরা অ্যাক্টিভ থাকবে। ওকে বন্ধুরা, সাউন্ডটা বন্ধ করে দেন বাস। ওকে।
বন্ধুরা আমরা আবার তোমাদের সাথে অ্যাক্টিভ হচ্ছি। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে একটু ব্যাঘাত ঘটেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। চলো আমরা আবার শুরু করি। আমরা যেখানে ছিলাম, মুনাফা জাতীয় আহ মুনাফা জাতীয় প্রাপ্তিতে ছিলাম। তোমরা বুঝতে পেরেছো মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো? উদাহরণটা আমি বলি, বাড়ি ভাড়া প্রাপ্তি, প্রাপ্ত কমিশন ইত্যাদি আর অনেক ধরনের আয় আমাদের রয়েছে মুনাফা জাতীয়। তো সেখানে আর গেলাম না, আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। যে সকল আয়গুলো যে সকল আয়গুলো এক বছরের ভিতরে বারবার সংগঠিত হয় সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় আয়। বন্ধুরা, অনুরূপ ভাবে মুনাফা জাতীয় ব্যয়টা একই কথা। যে ব্যয়গুলো প্রতিনিয়ত বছরে বারবার হয়, এক বছর সময়ের বা নির্দিষ্ট সময়ের ভিতরে হয়, আর সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। এর মধ্যে উদাহরণস্বরূপ রয়েছে এখানে পণ্য ক্রয়। তুমি তোমার প্রয়োজনে যখন পণ্য ক্রয় করবে, এটা তুমি নির্দিষ্ট সময় পর পর করবে না, যেটি তুমি প্রতিনিয়ত অর্থাৎ এক বছর সময়ে বারবার সংগঠিত তোমার হবে। ক্রয় তুমি আজকের জন্য করবে, আগামী 5 বছর করবে না, বিষয়টা এমন না। তুমি আজকেও ক্রয় করবে এবং তোমার প্রয়োজনে তুমি আগামী দিনও ক্রয় করতে পারো, বা 1 সপ্তাহ পরেও তুমি ক্রয় করতে পারো। তার মানে তোমার বোঝা যাচ্ছে এখানে ক্রয় তোমাকে অবশ্যই করতে হবে। তো ক্রয়ের বিকল্প কোনো কিছু নেই। 2 নম্বরে ভাড়া পরিশোধ। এটি হতে পারে আহ বাড়ি ভাড়া পরিশোধ, দোকান ভাড়া পরিশোধ। তুমি যদি ব্যবসা করো, তোমার যদি কোনো দোকান থেকে থাকে, সেই ক্ষেত্রে তোমার মালিককে দোকানের ভাড়া পরিশোধ করতে হবে, যেটি যেটি তুমি বছরে একাধিক বার করবে। অনুরূপ ভাবে তুমি যদি বাসা ভাড়া নাও, সেই ক্ষেত্রে বাড়িওয়ালাকে প্রতি বছরেই মাসে মাসে তোমাকে বাড়ি ভাড়া প্রদান করতে হবে। এরপরে রয়েছে বেতন পরিশোধ। তুমি তুমি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, অবশ্যই তোমার প্রতিষ্ঠানে অনেক কর্মচারীগণ থাকবে। সো তাদের বেতন প্রদান করতে হবে। আর তুমি যখন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন প্রদান করবে, অবশ্যই তুমি বছরে একবার করবে না, প্রতি মাসেই করবে। সুতরাং বছরে এই বেতন পরিশোধ, এই লেনদেনটিও একাধিকবার সংগঠিত হবে। অতএব তোমরা বুঝতে পারছো, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রধান বা ব্যয়ের একটি অংশ। আচ্ছা, কে কে আমাদের সাথে কানেক্ট হয়েছো একটু নামগুলো বলবে। আমি তোমাদের নামগুলো একটু জানতে চাই। আমাদের সাথে কে কে কানেক্ট হয়েছো আরেকবার তোমরা ইয়েস লিখবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা নিঃসংকোচে তোমরা প্রশ্নগুলো করবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এডু পরিবারের পক্ষ থেকে তোমরা সব সময় সর্বোচ্চ সাপোর্টটা পাবে, আর তোমাদের সফলতা আমরা সব সময় আশা করি। সো বন্ধুরা, চলো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। একটু এক্সক্লুসিভ বা একটু ব্যতিক্রম একটা প্রশ্ন, এরপরে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাব। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তোমরা অনেকেই এই কথাটা আগে কখনো শোনোনি। আশা করি এটা এখনই বা এবারের মতো তোমরা প্রথম শুনছো। আমি একটু বইয়ের ভাষায় তোমাদের বলি, এরপর বুঝিয়ে দিব। মুনাফা জাতীয় হওয়ার পরেও তার মানে এখানে আমাদের ফার্স্ট ক্লু বন্ধুরা, যে বিলম্বিত জাতীয় ব্যয়। আমরা ব্যয়টা পরে বাদ দিব, আমরা বিলম্বিত কথাটা যখন ক্যাচ করব, তখন আমরা ধরে নিব এটি হচ্ছে মুনাফা জাতীয়। তার মানে আমি যদি তোমাদের প্রশ্ন করি, বিলম্বিত হচ্ছে কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়, তোমরা একটু বলো। বিলম্বিত কথাটার মানে হচ্ছে মুনাফা জাতীয়। আমি আবার বলছি, বিলম্বিত কথাটার অর্থ হচ্ছে মুনাফা জাতীয় হওয়ার পরেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা পাওয়া যায়, তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তার মানে বোঝা যাচ্ছে মুনাফা জাতীয় হওয়ার পরও আমরা এতক্ষণ কি জানলাম, যে মুনাফা জাতীয় হলে লেনদেনটি, এটা আয় বা ব্যয় হোক, এক বছরের ভিতর বারবার হবে। কিন্তু এখানে মুনাফা জাতীয় হওয়ার পরেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর, তার মানে তুমি ওই মূলধন জাতীয়র মতোই দীর্ঘ সময় এই তোমার ব্যয়টা হবে। দেওয়া হচ্ছে কমেন্ট বক্সে, তোমরা একটু জয়েন করো। তোমরা একটু জয়েন করে নাও বন্ধুরা, যারা এখনো জয়েন করোনি। আর তোমরা এখন তোমাদের টাইম, তোমরা যারা হট সিটে অলরেডি বসে আছো, তোমরা অবশ্যই খাতা কলম নিবে। আমাদের মজার একটা অঙ্ক, অধ্যায় 4-এর 10 মার্কের একটা অঙ্ক। আমি লাস্ট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে 10 মার্ক তোমাদের হাতে ধরিয়ে দিয়েছি। যারা আমার সাথে ক্লাস করেছো, যারা আকাশ থেকে ক্লাস গুলো করছো এডু পরিবারের পক্ষ থেকে, তোমাদেরকে আমি বলছি, তোমরা আমার ক্লাসগুলো যদি ঠিকঠাক করো, তোমরা হিসাব বিজ্ঞানে বেস্ট একটা ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটাও সেম ক্লাস হবে, হিসাব বিজ্ঞানের আরো একটা সহজ অধ্যায়।
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। সো যারা এখনো হাতে খাতা কলম নেওনি, এখনই নিয়ে বসো। চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আর এর আগে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়। অর্থাৎ তুমি যখন তোমার প্রোডাক্ট লঞ্চ করবে, এর আগে তোমার এই প্রোডাক্ট নিয়ে তোমার অ্যানালাইজ করতে হবে, গবেষণা করতে হবে। আর সেই গবেষণাটা কিন্তু তুমি বছরে একবার করবে না। পণ্যটা তোমার বছরে সারা বছর চললেও তুমি তোমার পণ্যের সাথে, তোমার প্রতিষ্ঠানের সাথে তুমি এই পণ্য নিয়ে বারবার গবেষণা করবে। সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যেহেতু পড়ে, তার মানে আমরা সুবিধা ভোগ করব বা সুবিধা দিব কিভাবে? মূলধন জাতীয় লেনদেনের ভিতরে। চলো এর এরপরে যেটা রয়েছে স্থানান্তর ব্যয়, তোমাদের এর আগে যেটা বলেছি, সংস্থাপন আর স্থানান্তর ব্যয় অনেকটাই দীর্ঘমেয়াদী, মূলধন জাতীয়, দীর্ঘদিন পর পর হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো বন্ধু আমরা প্রশ্ন চলে যাই। আজকের প্রশ্ন প্রশ্ন জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ: এক, তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। তৈজসপত্র ক্রয়, তোমরা যারা এই তৈজসপত্র কথাটার সাথে আগে কখনো পরিচিত হওনি, তাদের জন্য আমি বলছি, ঘরের যেই কি বলে প্রয়োজনীয় যে জিনিসগুলো, থালা বাসন হতে পারে, প্লেট হতে পারে, বা আদার যেই জিনিসগুলো থাকে মোটামুটি আমাদের ঘরের যেগুলো, সেখানে তৈজসপত্র ক্রয় হচ্ছে 80,000 টাকা। 2 নম্বরে রয়েছে সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। আমি তোমাদের আবার একটু ক্লু দিচ্ছি, যেহেতু অঙ্কটি হচ্ছে, দেখো এখানে বলা আছে যে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট। তার মানে যেহেতু রেস্টুরেন্টের একটা প্রতিষ্ঠান, অবশ্যই তাদের প্লেট, বাটি, গ্লাস, এই যে আমাদের ঘরে যে জিনিসগুলো, এগুলো রেস্টুরেন্টেও লাগে। সো তোমরা বুঝতেই পারছো যে তৈজসপত্র জিনিসটাকে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। বন্ধুরা এরপরে রয়েছে সাজসজ্জা সামগ্রী ক্রয়, অর্থাৎ ডেকোরেশনের জন্য যে আমাদের যে খরচটা হয় মূলত রেস্টুরেন্টে করতে হয়, এটার পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। 3 নম্বরে রয়েছে প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা, অর্থাৎ ব্র্যান্ডিং এর জন্য তারা খরচ করেছে। এই ক্যাসেল থ্রি স্টার নামে কোম্পানিটি, রেস্টুরেন্টটি, তাদের ব্র্যান্ডিং প্রচারণা বাবদ খরচ করেছে 3,000 টাকা। 4 নম্বরে আমাদের যে অপশনটা রয়েছে বন্ধুরা, 4 নম্বর অপশনটা খুব মজার, মালামাল আনায়নের ভ্যান গাড়ি মেরামত। অর্থাৎ একটা গাড়ি যখন নষ্ট হয়ে যায়, সেটাকে পুনরায় আবার কাজ করিয়ে তা ব্যবহার উপযোগী করতে হয়। সো এখানে এর পরিমাণ রয়েছে 1,000 টাকা। এরপর 5 নম্বরে বন্ধুরা রয়েছে অনুষ্ঠান বাবদ বিল আদায় 22,000 টাকা। অনুষ্ঠান বাবদ, এটা তোমার হচ্ছে আয়। আমি আয় ব্যয় গুলো একটু আরেকবার বলবো, আগে প্রশ্নগুলো পড়ে নেই। 6 নম্বর আমাদের রয়েছে যে নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয়। অর্থাৎ নষ্ট একটা মূলধন জাতীয় সম্পদ, যেটি নষ্ট হওয়ার পরে পুনরায় যখন মেরামত করা হবে, এটিও আমাদের খরচ। এরপর 7 নম্বর রয়েছে কর্মচারীদের বেতন পরিশোধ 9,000 টাকা। হ্যাঁ, প্রতিষ্ঠান তুমি দিবে, অবশ্যই তোমার কর্মচারী থাকবে, আর তাদের বেতন পরিশোধ করতে হবে, এটা তোমার মুনাফা জাতীয় একটি ব্যয়ের মধ্যে পড়বে। এরপর রয়েছে বন্ধু 8 নম্বরে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি হলে তোমার আয় হবে, এখানে পরিমাণটা দেওয়া আছে 25,000 টাকা। এরপর 9 নম্বরে রয়েছে বন্ধু ভাড়া পরিশোধ 9,000 টাকা, অর্থাৎ তোমার রেস্টুরেন্টের ভাড়া। 10 নম্বরে রয়েছে আলমারি ক্রয় 25,000 টাকা। আলমারি ক্রয় অর্থাৎ আসবাবপত্র মূলধন জাতীয় একটি ব্যয়, পরিমাণটা রয়েছে 25,000 টাকা। এবং ক নম্বরে আমাদের বলেছে প্রশ্নে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করো। খ নম্বরে রয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো, এবং গ নম্বরে রয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। 3টা প্রশ্ন হচ্ছে মুনাফা মুনাফা, একটা মুনাফা আয়, একটা মুনাফা ব্যয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সুতরাং আমি এখান থেকে আরেকবার পড়বো। যেমন 1 নম্বর এখানে বলেছে তৈজসপত্র ক্রয়, এটা তোমাদের কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় আয় বা ব্যয়? এটা হবে মূলধন জাতীয় ব্যয়। এরপরে সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, এটাও তোমার মূলধন জাতীয় ব্যয়। এরপরে প্রচারণা বাবদ ব্যয় মুনাফা জাতীয় তোমার ব্যয়। মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা, এটাও তোমার ব্যয়। সুতরাং সুতরাং তোমরা বুঝতেই পারছো, যারা এখনো খাতা কলম নেওনি, খাতা কলম নিয়ে নাও, আমরা এখন অঙ্ক শুরু করবো। তো তোমাদের কি কোনো প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমরা একটু কাইন্ডলি বলবে আমাকে, যে স্যার প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিব। বন্ধুরা চলো আমরা সরাসরি এখন বোর্ডে চলে যাই। নোটপ্যাডটা কোথায়?
মোবাইলে কি বের হওয়া যাবে আদার্স অ্যাপস এখান থেকে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের অঙ্কটা শুরু করি। আমাদের প্রশ্নের শুরুতেই বলেছে, আমরা জানি হিসাব বিজ্ঞানে যখন অঙ্কগুলো তোমরা করবে, তোমাদের আমি একটা ছোট একটা টিপস দেই। আজকে যারা জয়েন করেছো, যেসব বন্ধুরা জয়েন করেছো, হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো যখন করবে, হিসাব বিজ্ঞান বা ফিনান্স, তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের প্রতিষ্ঠানে যে নাম দেওয়া থাকবে বা মালিকের যে নাম দেওয়া থাকবে, অবশ্যই তার নামটা উপর ডেডিকেট করবে। আমরা যখন এই খাতাগুলো দেখি, আমরা আগে দেখি যে সে অঙ্কের নিয়মটা আদৌ জানে কিনা। যারা অঙ্কের নিয়মটাই জানে না, তাদেরকে আমরা নেগেটিভ ভাবে চিন্তা করি যে হয়তো ওর এখানে অনেক কিছু জানার বাকি আছে। সুতরাং তোমরা অবশ্যই যখন হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করবে, তোমাদের প্রতিষ্ঠানের নাম এবং প্রশ্নে কি চেয়েছে সেটা উল্লেখ করতে হবে। সো আমাদের এখানে দেখো, তোমাদের প্রশ্নে যেটা চেয়েছে, প্রশ্নে ক নম্বরে চেয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করো। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, এজন্য আমাদের যেটা করতে হবে, আগে আমাদের প্রতিষ্ঠানের নাম বের করতে হবে। আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্যাসেল 3 স্টার। ক্যাসেল 3 স্টার। তোমরা এখানে ক্যাসেল 3 স্টার উল্লেখ করতে পারো বা জনাব নাজিমের উল্লেখ করতে পারো। সো আমি এখানে লিখবো আচ্ছা স্যার, একটু যদি আস্তে কথা বলতেন, এই পাশে ক্যাপচার করে, বুঝছেন, আপনার সেম বয়া তো, ওই পাশে ক্যাপচার করে আপনারটা টাইনা নিয়ে যায়। আমরা এখানে লিখবো জনাব নাজিমের, একটু স্লো স্যার, জনাব নাজিমের, আমাদের এখানে প্রশ্ন চেয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। সুতরাং আমরা এখানে লিখব মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। এরপর আমরা জাস্ট একটা বক্স করব, যদিও বক্সটাতে বড় লাগবে না, তারপর আমি করছি। বন্ধুরা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নগুলো করতে পারো, আমি ফাঁকে ফাঁকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আর পড়াশোনা হচ্ছে এমন একটা বিষয়, এটি তুমি যতটা এনজয় করবে, তোমার কাছে ঠিক ততটাই ভালো লাগবে। তুমি যদি স্বেচ্ছায় নিজ থেকে এনজয় না করো, তোমাকে আসলে কেউ এটাকে এনজয় করে দিতে পারবে না। অতএব যত ভালো শিক্ষকই হোক না কেন, তার সাথে তুমি যত ভালো কানেক্ট হবে, শিক্ষক যেমনই হোক, তুমি যদি তার ভিতরে ঢুকতে পারো, কানেক্ট হতে পারো, তুমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তুমি যদি তার সাথে কানেক্টিভিটি ভালো করতে না পারো, সংযোগ স্থাপন ভালো করতে না পারো, তোমার কিন্তু যত ভালোই শিক্ষক হোক আর তুমি যত ভালোই ছাত্র হও বা ছাত্রী হও না কেন, তোমার পড়াশোনা ঠিক ততটা মধুর হবে না। সো আমি চাই আমার প্রতিটা শিক্ষার্থী, এর পরিবারের যত বন্ধুরা রয়েছে, তোমরা সকলে আমার সাথে ভালোভাবে কানেক্ট হও। নট অনলি আমি, আদার যে স্যার এবং ম্যাডামরা রয়েছে, তাদের সাথে তোমরা খুব ভালোভাবে কানেক্ট হও। তো বন্ধুরা, চলো, আমাদের আজকে প্রশ্নের ছিল যে নাম হচ্ছে জনাব নাজিমের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আমরা এখানে লিখবো ক্রমিক নং, যেহেতু আমাদের প্রশ্নে কোনো তারিখ দেওয়া নেই, সুতরাং আমরা এখানে লিখতে পারি ক্রমিক নং, সংক্ষেপে ক্রমিক নং। এখানে দিব বিবরণ, এখানে লিখবো টাকা। সো চলো আমরা বের করি আমাদের
মুনাফা জাতীয় আয়গুলো কোন কোনগুলো আমাদের মুনাফা জাতীয় আয়। সো আমাদের এখানে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কোনটা হবে, আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমাদের মুনাফা জাতীয় কোনো আয় নেই। সো আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেওয়া আছে অনুষ্ঠান বাবদ বিল আদায় 22,000 টাকা। হ্যাঁ, আরেকটা রয়েছে এখানে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। এছাড়া আর কোনো আয় বন্ধু এখানে নেই। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে অনুষ্ঠান বাবদ বিল আদায় 22,000 টাকা। হ্যাঁ, তুমি যখন তোমার প্রতিষ্ঠানে, তোমার রেস্টুরেন্টে একটা পার্টির কাছ থেকে তুমি ডিল করবে, তখন অবশ্যই তারা যখন প্রোগ্রাম শেষে তোমাকে যেই পেমেন্টটা করবে, সেটাই তোমার প্রতিষ্ঠানের জন্য সেটাই তোমার আয়। সো এখানে অনুষ্ঠান, কেউ যদি অনুষ্ঠান করে তোমার রেস্টুরেন্টে, অবশ্যই তুমি তার কাছ থেকে আয় নিবে, প্রফিট করবে বা পেমেন্ট নিবে। ওই পেমেন্টটাই তোমার আয়। অনুষ্ঠান বাবদ বিল আদায় করা হচ্ছে 22,000 টাকা, এটা তোমার হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর কেন মুনাফা জাতীয় আয়? সিম্পল উত্তর, সেটা হচ্ছে স্যার আমার প্রতিষ্ঠানে বারবার এটা হতে পারে। আমার যদি রেস্টুরেন্টটা হয়, আমার প্রতিষ্ঠানে অন্য কেউ বারংবার আসতে পারে, আজকে কালকে পরশু বা এক সপ্তাহ পর, এক মাস পরে বারংবার কেউ না কেউ আমার প্রতিষ্ঠানটা ভাড়া নিতে পারে, সেখানে তারা অনুষ্ঠান করতে পারে, আর সেই বাবদে আমার কিছু আয় হবে, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। ওকে, চলো আমরা লিখি এখানে মুনাফা জাতীয় আয় হচ্ছে অনুষ্ঠান বাবদ বিল আদায়। এখানে লিখবে তোমরা 1 নাম্বার দিয়ে অনুষ্ঠান বাবদ বিল আদায় হচ্ছে 22,000 টাকা। আমরা প্রথম ঘরে লিখবো 22,000 টাকা। প্রথম ঘরে লিখবো 22,000 টাকা। ওকে বন্ধু, এরপরে আমাদের 2 নম্বরে আর কোনো এন্ট্রি রয়েছে কিনা আমরা চেক করব। আমাদের এরপরে যেটা রয়েছে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। হ্যাঁ, তুমি কাউকে সেবা দিয়েছো, সেটাও তোমার আয়। সো এখানে লিখবো আমরা সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। এই যে আমরা প্রথম ঘরে লিখবো 25,000 টাকা। সো আমাদের এখানে আর কোনো এন্ট্রি আছে কিনা আমরা একটু আরেকবার চেক করি বন্ধুরা। চলো আমরা চেক করি সবাই মিলে একসাথে। সো দেখো এখানে আমাদের প্রশ্ন 1 নম্বরে বলেছে তৈজসপত্র ক্রয় করলে আমাদের ব্যয় হয়। আমাদের এখানে প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে হচ্ছে আয়, তার মানে আমরা আয় বের করব। খরচ মানে আমাদের ব্যয়। আর কোন টাকা যদি তোমার কাছে আসে, সেটা হচ্ছে তোমার আয় বা প্রাপ্তি। তার মানে ক্রয়, প্রথমে বলা আছে তৈজসপত্র ক্রয় বাদ, সাজসজ্জা সামগ্রী ক্রয় বাদ, এটা আমার কাছ থেকে চলে গেছে, প্রথমটা চলে গেছে। প্রচারণা বাবদ ব্যয়, এটা আমার কাছ থেকে চলে গেছে, আসে নাই। মালামাল আনায়নের ভ্যান গাড়ি মেরামত করেছি, তার মানে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এটাও আমার ব্যয়। তার মানে চারটে আমার ব্যয়। এরপর হচ্ছে বন্ধু 5 নম্বর অনুষ্ঠান বাবদ বিল আদায়, এটা হচ্ছে আমার আয়। সুতরাং আমরা 5 নম্বরে আয়টা লিখেছি। 6 নম্বরে রয়েছিল নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয় মানে আমার কাছ থেকে চলে গেছে, এটা আমার ব্যয়। এরপর বন্ধু 7 নম্বরে কর্মচারীদের বেতন পরিশোধ করবে, এটাও তোমার কাছ থেকে টাকা চলে যাবে, তোমার ব্যয়। 8 নম্বরে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। হ্যাঁ বন্ধু, সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। প্রাপ্তি মানে তুমি পেয়েছো, আমরা এটা লিখেছি। এরপরে বন্ধু 9 নম্বরে রয়েছে ভাড়া পরিশোধ 9,000 টাকা, এটাও তোমাকে পরিশোধ করতে হবে, দ্যাটস মিন তোমার কাছ থেকে চলে গেছে। আর সর্বশেষ 10 নম্বরে রয়েছে আলমারি ক্রয় 25,000 টাকা, এটাও আমার ক্রয় চলে গেছে। সুতরাং এখানে আমার আর কোনো লেনদেন নেই। অতএব এখান থেকে আমি জাস্ট টান দিব, 22 আর 25 হচ্ছে 47, 47,000 টাকা। নিচে লিখবো, লিখে জাস্ট ডাবল জেড দিব, অঙ্ক শেষ। স্যার এখানে অঙ্ক শেষ, উত্তর 47,000 টাকা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কের, তোমরা অঙ্কে এন্ট্রি ভুল করো, ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা অঙ্কের অবশ্যই প্রতিষ্ঠানের নাম আর অঙ্কে কি চেয়েছে এই দুইটা উল্লেখ করবে। আর অঙ্কে তোমার ফলাফল, রেজাল্ট, ফিগার যাই আসুক না কেন বন্ধু, অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে অঙ্কের শেষে তোমাকে হিসাব বিজ্ঞান করলে ডাবল জেড বা দুইটা দাগ টানতে হবে। আর তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, অনেকে তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে যে স্যার এখানে আমি কেন ক্রমিক নঙের ঘরটা দিলাম, এটা কি না দিলে হবে না? হবে, কিন্তু যেহেতু আমাদের এটা অঙ্ক, আমরা একটু সিরিয়ালটা মেনটেন করি, এই জন্য লিখেছি। বিবরণ তোমাকে লিখতেই হবে, তুমি কোন কোন এন্ট্রিগুলো পেয়েছো। থার্ড প্রশ্ন, স্যার টাকার
ঘর দুইটা কেন দিলেন স্যার? একটাও তো হতে পারতো। সিম্পল স্যার, তুমি একটাও করতে পারতো, এখানে লিখতে পারতো 47,000, সেটাও হতো। বাট আমি যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি, তাই না, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করব। আমরা দ্বিতীয় ঘরে লিখবো, দেখতে সুন্দর লাগবে। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে এই ক নাম্বার বুঝতে বন্ধুরা? তাহলে আমরা খ নাম্বারে চলে যাব। ওকে বন্ধু, আমরা খ নাম্বার যাব। খ নাম্বার যাওয়ার আগে খ নাম্বার প্রশ্ন আগে যাব। খেয়াল করো, তোমরা সবাই খেয়াল করো। খ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে, প্রথমে আমরা বের করেছি মুনাফা জাতীয় আয়, এবার আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়। এবার মুনাফা জাতীয় ব্যয় কোন কোনগুলো বের করব আমাদের একটু দেখতে হবে। তোমরা সকলে এক নজরে প্রশ্নটা একটু খেয়াল করো বন্ধুরা। আচ্ছা বন্ধু, তোমরা সকলে একটু প্রশ্ন দেখে খেয়াল করো। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমাদের বের করতে হবে তৈজসপত্র ক্রয়। এটি হচ্ছে তোমাকে দীর্ঘ সময় পর পর ক্রয় করতে হবে, তার মানে এটা আমাদের 1 বছরের ভিতরে লেনদেনটা হবে না, বাদ। 2 নম্বরে সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটাও আমাদের দীর্ঘদিন পর পর করতে হয়, অর্থাৎ ডেকোরেশন। 3 নম্বরে প্রচারণা বাবদ ব্যয়। হ্যাঁ, এটা আমার বছরে প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং যে খরচটা, এটা প্রতিদিনই হতে পারে, প্রতি মাসে হতে পারে, বছরে একাধিকবার হতে পারে। সো চলো আমরা আগে বক্সটা করে ফেলি। হুবহু সেম বক্সটাই হবে, আমরা এখানে জাস্ট নামটা, টাইটেলটা চেঞ্জ করে দিব। সো আমি এখানে পুরোটা কাট করছি না, জাস্ট কিছু অংশ কাট করব। তোমরা আবার নতুন করে ঘর করবে, এখানে আমি আয়ের পরিবর্তে জাস্ট ব্যয় কথাটা লিখে দিব। এছাড়া আমার সব কিছু সেম থাকবে স্যার, সেম ঘর, সব সেম থাকবে। সো চলো আমরা শুরু করি আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। সো ব্যয়ের পরিমাণটা আমরা বের করব। নাম এক, আগের নামই থাকবে, ঘরের টাইটেল সবকিছু এক থাকবে। সো আমাদের প্রথমটা হবে, আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথমটা হবে প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। সো চলো সরাসরি আমরা এন্ট্রি করে ফেলি। এক নাম্বার হচ্ছে প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা প্রথম ঘরে লিখবো। ওকে বন্ধু, এরপরে আমাদের সেকেন্ড কোন এন্ট্রি রয়েছে কিনা দেখি আমরা। মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত। তোমার মালামাল গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য তোমাকে অবশ্যই পরিবহন ব্যয় করতে হবে। সো এটাই মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত। তুমি যেই গাড়ি দিয়ে তোমার মালামাল গুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাও, সেই গাড়ি নষ্ট হলে অবশ্যই তোমাকে তা ঠিক করতে হবে। সো সেই মেরামত, অর্থাৎ আবারও ঠিক করাকেই এখানে বোঝাচ্ছে 1,000 টাকা। সো আমরা এখানে লিখতে পারি মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত, সংক্ষেপে লিখি ভ্যান গাড়ি মেরামত। ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা। এরপর আর কোনো এন্ট্রি আছে কিনা আমরা একটু চেক করব। এরপর এখানে আমাদের আর কোনো এন্ট্রি নাই। এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। দেখো অনুষ্ঠান বাবদ, এটা আমাদের ক নাম্বারে চলে গেছে। নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয়, না এটা আমাদের যাবে না। কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা, হ্যাঁ এটা আমাদের প্রতি মাসে বারবার আমাদের এই খরচটা করতে হয়। সুতরাং আমরা এখানে লিখবো কর্মচারীদের বেতন পরিশোধ 9,000 টাকা। 3 নাম্বার দিয়ে লিখবো কর্মচারীদের বেতন পরিশোধ 9,000 টাকা। আচ্ছা বন্ধুরা, চলো আমরা এরপর দেখি আর কোনো এন্ট্রি আমাদের এখানে রয়েছে কিনা। এরপরে আমাদের আরেকটা এন্ট্রি রয়েছে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, এটা আমাদের প্রাপ্তি মানে আয়, এটা আমাদের চলে গেছে। ভাড়া পরিশোধ, হ্যাঁ তোমার দোকান ভাড়া, বাসা ভাড়া, যেটি তোমার প্রতি বছরে প্রতি মাসেই, অর্থাৎ বছরে একাধিকবার আর মাসে একবার করে তোমার খরচ হবে। চলো আমরা লিখি ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ 9,000 টাকা।
আচ্ছা, এছাড়া আর এখানে কোনো এন্ট্রি রয়েছে কিনা আমরা একটু চেক করি। আলমারি ক্রয় যাবে না, এটা আমাদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি আমাদের চলে গেছে কর্মচারীদের বেতন প্রদান। এছাড়া আমাদের এখানে আর কোনো এন্ট্রি নাই বন্ধু, আমরা এখানে আর কোনো আমাদের এন্ট্রি দেখতে পাচ্ছি না। সো চলো আমরা যোগফল নামিয়ে ফেলি এখন। তার মানে এখানে 3 আর 1 4, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 9 হচ্ছে 22, 22,000 টাকা হচ্ছে আমাদের এখানে উত্তর। দ্যাটস মিন এখানে আমরা লিখব উত্তর 22,000 টাকা। তোমরা যারা এখনো অঙ্কটা ক্লিয়ার করে বুঝতে পারছো না, তোমরা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করবে। তোমরা মেসেজ করলে মেসেজটা আমার কাছে আসবে, অবশ্যই তোমরা বলবে। আর আমার কথা যদি শুনতে কোনো প্রবলেম হয় তোমাদের, সেটা আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব ফিক্স করার জন্য। সো বন্ধুরা, আমাদের খ নাম্বার উত্তরটা কিন্তু অলমোস্ট ডান। খ নাম্বার আমাদের কমপ্লিট, খ নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বলছি, তোমরা নাম আর প্রশ্নের কি চেয়েছে এই দুইটা জায়গায় কখনোই ভুল করবে না, ভুল করলে কিন্তু ঝামেলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। গ নাম্বার, আমাদের অঙ্কের গ নাম্বার নাজিম। প্রশ্ন ছিল আমাদের জনাব নাজিমের নেটওয়ার্ক প্রবলেম আছে, আজকে ওদের কোনো কথা শুনতেছে না। এটা কি মাইক্রোফোনের জন্য হয় না? মানে স্টুডেন্ট আজকে কতজন আছে? এখানে তো 3 জন দেখাচ্ছে। একজন এর উপরে করে আছে একজন, না নিজে একজন। তাকিয়া নূর, শুরু থেকে কি এরকম ছিল? একজন দুজন ছিল? আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করব না, আমরা আমাদের গ নাম্বারে চলে যাব। সো আমাদের গ নাম্বার প্রশ্নটাকে আমরা সবাই একটু প্রশ্ন দিকে খেয়াল করি। আমাদের গ নাম্বারে চেয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তোমরা মুনাফা জাতীয় আয় করেছো, ব্যয় করেছো। আর মুনাফা জাতীয় আয় হচ্ছে এক বছরের ভিতরে বারবার, যেগুলো ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে এক বছরের ভিতরে বারবার। মজার বিষয় হচ্ছে যখন মূলধন জাতীয় হবে তখন দীর্ঘমেয়াদী বড় অ্যামাউন্ট। খেয়াল করো তোমরা, এখানে আমাদের প্রশ্ন দেখো, প্রথমে বলেছিল তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, দ্যাটস মিন অ্যামাউন্টটা বড়, এটা আমাদের মূলধন জাতীয়। এরপর বলেছিল সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা, এটাও আমাদের ব্যয়। এরপর রয়েছে প্রচারণা বাবদ ব্যয়, আমাদের অ্যামাউন্টটা ছোট, এজন্য আমাদের এখানে হবে না, মুনাফা জাতীয়র ভিতরে হয়েছে। মালামাল মেরামত, ভ্যান গাড়ির মেরামত, এটাও আমাদের ছোট, এখানেও যাবে না। সো নিচ থেকে এখানে অনুষ্ঠান বাবদ, এটা আমাদের চলে গেছে। নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয়, অ্যামাউন্টটা বড়, মূলধন জাতীয়, দীর্ঘ সময় পর পর এই জাতীয় সমস্যাগুলো আমাদের সামনে আসে। সো আমরা চলো আমরা ধারাবাহিকভাবে এক এক করে লিখি। আমাদের প্রথমটা হবে তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। তৈজসপত্র ক্রয়, এটাকে আমরা প্রশ্নটা লিখবো যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। এখানে লিখবো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ সেম বক্স হবে স্যার। টাকার জন্য ঘর রাখবে তোমরা 2টা, এবং ক্রমিক নং এর জন্য ঘর রাখবে 1টা। ক্রমিক নং বিবরণ টাকা আচ্ছা বন্ধুরা চলো, সো আমরা এখানে আমাদের প্রশ্ন টাইটেল দেওয়া হয়ে গেছে।
জনাব নাজিমের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, ক্রমিক নং বিবরণ টাকা টাকা। সো সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্নে দেখো এখানে 1 নম্বরে রয়েছে যে তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। সো আমরা এখানে লিখব 1 নম্বর দিয়ে তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র ক্রয় 80,000 টাকা লিখবো প্রথম ঘরে। এরপর বন্ধুরা রয়েছে আমাদের 2 নম্বর এন্ট্রি সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000। সাজসজ্জা টাকা, এটা আমরা প্রথম ঘরে লিখবো। যেহেতু এখানে জাস্ট যোগ বিয়োগের একটা খেলা, সো এখানে আমাদের 3 আর 4 এ কোনো কিছু নাই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। 5 নাম্বার আমাদের হবে না। 6 নাম্বার নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয়। সো আমরা এখানে শর্টকাটে লিখবো যে নষ্ট ফ্রিজ চালুর জন্য কম্প্রেসার ক্রয়। তোমরা এখানে সংক্ষেপে লিখবে কম্প্রেসার ক্রয়। 3 নাম্বার দিয়ে লিখবে কম্প্রেসার ক্রয় হচ্ছে 8,000 টাকা। সো প্রথম ঘরে হবে 8,000 টাকা। এরপর 4 নম্বরে আমাদের আর কোনো এন্ট্রি আছে কিনা আমরা দেখবো, চেক করব। এরপর আমাদের সর্বশেষ এন্ট্রি রয়েছে আলমারি ক্রয়। তার মানে আলমারি যখন আমরা ক্রয় করি প্রতিষ্ঠানের জন্য বা বাড়ির জন্য, অবশ্যই প্রতি মাসে বারবার করি না, দীর্ঘমেয়াদ পর পর করি, 2-1 বছর 3 বছর 5 বছর পর পর করি। তার মানে এটা মূলধন জাতীয় ব্যয়। সো এখানে লিখবো যে আলমারি ক্রয় 25,000 টাকা। আলমারি ক্রয় 25,000 টাকা 4 নম্বরে। আলমারি ক্রয় 25,000 টাকা। সো যোগ করতে হবে আমাদের 80 আর 20 হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ আর 25 হচ্ছে 1,25,000, 1,25,000 আর 8,000 হচ্ছে 1,33,000 টাকা। 1,33,000 টাকা। ডাবল জেড, অঙ্ক শেষ। শেষে তোমরা এখানে লিখে দিবে উত্তর 1,33,000 টাকা। তোমাদের অধ্যায় 2 আর 3 আর 4 দুই তরফা দাখিলা পদ্ধতি। এখানে এই দুই তরফা আর একটা হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয়, মূলধন আর মুনাফা। বন্ধু এখান থেকে 20 মার্ক তোমাদের ফিক্সড, 20 মার্ক তোমাদের ইনশাআল্লাহ থাকবে। সো মজার বিষয় হচ্ছে কেউ যদি এই দুইটা ক্লাস, বিগত ক্লাসটা দুই তরফা দাখিলা পদ্ধতি এবং অধ্যায় 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এই দুটো অধ্যায় কেউ যদি একটু ক্যাপচার করতে পারে, তার জন্য হিসাব বিজ্ঞানের তোমরা অনেক ধাপ এগিয়ে গেলে অলরেডি। আমরা এক্সক্লুসিভ যে জিনিসগুলো আছে ওই জায়গার আগে আমরা আমাদের যে বলে পাস মার্ক, যেখানে আমাদের কনফিউজ নতুন যারা আছি বা এখন যারা হিসাব বিজ্ঞানটা খুব ভালো বুঝি না, তারা এই দুইটা অধ্যায় একবারে ঝালিয়ে নাও। সো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, থাকবে প্রতি বছর। বিগত বছরের বোর্ডগুলোতে তোমরা প্রয়োজনে আমি যে তোমাদের অঙ্কগুলো করাই, পাঠ্য বই থেকে অঙ্কগুলো করাই, জাস্ট টাকার অ্যামাউন্ট অনেক সময় চেঞ্জ থাকে বা কিছু কথা আমি জাস্ট একটু কাস্টমাইজ করে দিই। সো তোমরা যেটা করবে, যারা বুদ্ধিমান তারা টেস্ট পেপার বা বই বা গাইড, এখানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইজ করবে। দেখবে যে স্যার যে অঙ্কটা করালো আমাকে দুই তরফা দাখিলা পদ্ধতি থেকে, এই অঙ্কটা কতবার বোর্ডে এসেছে। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার এটা কত কাজে দিচ্ছে। এরপর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন যে অধ্যায়টা রয়েছে, এটাও তোমার কতটুকু কাজে দিচ্ছে তুমি তখন বুঝতে পারবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। আমি তোমাদের আবার বলছি, এখানে এই প্রশ্নের বন্ধুরা খেয়াল করো তোমরা, এই যে লেনদেনের যে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। সিম্পল, মূলধন হচ্ছে 1 বছরের অধিক আর মুনাফাটা হচ্ছে 1 বছরের ভিতরে বারবার। 1 বছরের ভিতরে বারবার, আমি বলছি 1 বছরের ভিতরে বারবার যে আয় আর ব্যয়গুলো, যেমন তুমি কলম কিনবে, তোমার স্কুলের ফি পরিশোধ করবে, এবং তুমি বাড়ি ভাড়া প্রদান করবে, দোকান ভাড়া প্রদান করবে, তোমার প্রতিষ্ঠানের বা তোমার কর্মচারীকে তুমি বেতন দিবে, তোমার ড্রাইভারকে তুমি বেতন দিবে, এগুলো সব হচ্ছে আয় ব্যয় 1 বছরের ভিতর বারবার। খেয়াল করবে তুমি যে আমার যে লেনদেনগুলো আমার মাসে মাসে হয় নাকি অনেক বছর পর পর হয়। সো যদি দেখো যে অ্যামাউন্টটা ছোট, মাসে মাসে হয়, তখন তুমি ধরে নেবে এটা আমার মূল মুনাফা জাতীয় আয় বা ব্যয়। বিপরীতে যদি অ্যামাউন্টটা বড় হয়, তোমার ব্যয়টা অনেক দিন পর পর হয়, আয়টা অনেক দিন পর পর আসে, যেমন জমি ক্রয়, বাড়ি করা ইত্যাদি, এই যে জাতীয় ব্যয়গুলো তোমাদের দীর্ঘমেয়াদী।
আবার তুমি জমি ক্রয় থেকে প্রাপ্ত অর্থ পেলে, এটাও তোমার আয়। সুতরাং এখানে আর কোনো কথা নাই, এখানে মূলত কথাই একটা, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, শেষ। এখানে এই চারটা কথা কেউ যদি বুঝতে পারে, সোজা কথা, শেষ কথা, তার জন্য হচ্ছে এই অধ্যায়টা পানির মতো সোজা। দুই তরফা দাখিলা পদ্ধতিতে তোমাদের সূত্র ছিল 3টা, আর এই অধ্যায় কথা হচ্ছে 4টা। সো দুই তরফা দাখিলা পদ্ধতি অধ্যায় 3-এর যেমন ঘর নিয়ে কোনো ঝামেলা নাই, ছক বা চার্ট নিয়ে কোনো ঝামেলা নাই, সিম্পল চার্ট হয় বা সূত্রর নিচে নিচে করলেও হয় আমাদের। আর এখানে জাস্ট ঘর করবে, সিম্পল ঘর, জাস্ট যোগগুলো নামিয়ে দিবে, যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক শেষ। বিয়োগও নাই স্যার, যোগগুলো জাস্ট নামিয়ে দিলেই হবে। আর এখানে সূত্রর কোনো প্রয়োগ নাই, জাস্ট কথাগুলো যে যত ভালো বুঝতে পারবা তার জন্য অঙ্কটা ততটা ইজি হবে। আর এখান থেকে 10 পড়াটা টু ইজি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের যে একটা বাড়ির কাজ দিব, সেটা তোমরা একটু লিখে নাও। বন্ধুরা, আমাদের আজকের যে অঙ্ক ছিল, সৃজনশীল প্রশ্নটা ছিল, এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের। আমি তোমাদের আবার বলছি, আজকের সৃজনশীল প্রশ্নটা ছিল তোমাদের পাঠ্য বইয়ের। সৃজনশীল যে প্রশ্নটা ছিল এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের, তোমাদের বইয়ের। তোমাদের পাঠ্য বইয়ের। সুতরাং এখান থেকে তোমাদের একটা অঙ্ক তোমাদের খুব ইজিলি শেষ হয়ে গেল। আর তোমাদের হোমওয়ার্কটা হবে, তোমাদের আজকের হোমওয়ার্কটা হবে, তোমরা হোমওয়ার্কটা একটু খাতায় লিখে নাও। হোমওয়ার্কটা হবে অধ্যায় 4-এর হিসাব বিজ্ঞান, অধ্যায় 4-এর সৃজনশীল 5। তোমাদের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু যদি বুঝতে না পারো, তোমরা কোড করে রাখবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের এডু পরিবারের সাথে কানেক্ট হতে পারো। তোমাদের যে অন্যান্য স্যারেরাও আছে, তোমাদেরকে হেল্প করবে এই বিষয়ে, আর আমি তো আছি। সো তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝে থাকো, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি চেক করবো অবশ্যই নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে চেক করে তোমাদের ক্লাস শুরু করবো। এবং তোমাদের শনিবার দিন তোমাদের পরীক্ষা রয়েছে, আমরা তোমাদের পরীক্ষাও নিব। সো যা পড়াচ্ছি, এডু পরিবারের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, তারা এক সপ্তাহ ক্লাসের পর, দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিতর পরে, তারা পরবর্তী সপ্তাহের প্রথম দিনেই তারা পরীক্ষা নেবে। তুমি কতটুকু আমাদের কাছ থেকে শিখতে পারলে বা আমরা তোমাদেরকে কতটুকু দিতে পারলাম, এটা আমরা অ্যানালাইজ করব, বুঝতে পারবো। সো বুঝতে পারছো, হুইচ ইজ ভেরি গুড সাইড ফর এডু পরিবার। এডু পরিবারের জন্য খুব ভালো একটা দিক। আর তোমাদের জন্য স্পেশালি ছাত্রছাত্রী যারা রয়েছে, যে তোমরা পড়াশোনার পরে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক অঙ্ক করি, অনেক পড়ি, কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়, আমাদের যে স্কিলটা ডেভেলপ হয়, আমরা খুব একটা প্রকাশ করতে পারি না, প্রতিভাটা প্রকাশ করতে পারি না। সো এই যে সুযোগটা, এই সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাবে। তোমাদের নেক্সট ক্লাসের যে হোমওয়ার্ক, হিসাব বিজ্ঞান অধ্যায় 4-এর সৃজনশীল 5 তোমরা করবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হিসাব বিজ্ঞান অধ্যায় 4-এর সৃজনশীল। আর তোমাদের যেই পরীক্ষাটা হবে, আমি তোমাদের সাথে অলরেডি হিসাব বিজ্ঞানের অধ্যায় 1 হিসাব পরিচিতি, আমি এখানে একটু কোড করছি। অধ্যায় 1 হিসাব পরিচিতি। বন্ধু, অধ্যায় 1 হিসাব পরিচিতি একটা থিওরিক্যাল চ্যাপ্টার, একদিনে আমি শেষ করে দিয়েছি। এখান থেকে আহামরি গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। তোমরা অধ্যায়ের শেষে কিছু এমসিকিউ রয়েছে, এগুলো দেখবে, তাহলে তোমাদের জন্য হবে। এরপর রয়েছিল অধ্যায় 2 লেনদেন। খুবই সিম্পল একটা অধ্যায়। এখানে গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল, যেরকম A = L + OE। তোমাদের যাদের মনে নেই, তোমরা অবশ্যই এক নজর সূত্রগুলো দেখবে। এরপর রয়েছিল বন্ধু অধ্যায় 3 দুই তরফা দাখিলা পদ্ধতি। এরপর রয়েছে বন্ধু লাস্ট আমাদের আজকে যে আমরা করলাম, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন।
কয়টা বাজে হবে? পরীক্ষা শনিবার দিন হবে, কয়টা বাজে? আচ্ছা বন্ধুরা, তোমাদের যে আসন্ন যে পরীক্ষাটা হবে আমাদের এডু পরিবারের পক্ষ থেকে, এই যে অধ্যায়গুলো আমি অলরেডি তোমাদের করিয়েছি, এগুলোর ভিতর থেকে আমি তোমাদের প্রশ্ন করব। আশা করি তোমরা এখান থেকেই সর্বোচ্চ উত্তর দিতে পারবে বলে আমি মনে করি, যেভাবে ক্লাসগুলো করিয়েছি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা অবশ্যই ভাবে এডু পরিবারের সাথে কানেক্টেড হবে, আমার সাথে কানেক্ট হবে। আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর পরে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো আমরা বিদায় নিব। আর সর্বশেষ যে কথাটা বলবো, একটা কথা বলে বিদায় নিব। তোমাদের পড়াশোনার বিষয়ে কারো কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, কোনো কিছু জানা থাকলে, বোঝা থাকলে, তুমি এবং তোমার অভিভাবকগণ থাকলে তোমরা অবশ্যই আমাদের পিছনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবে। এডু পরিবার কর্তৃপক্ষ তোমাদের সাথে যোগাযোগ করবে কোনো প্রবলেম থাকলে। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে স্যার হোমওয়ার্ক যে দিবেন সেটা আপনারা কিভাবে দেখবেন। হ্যাঁ, তোমরা হোমওয়ার্ক অবশ্যই করবে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমরা অবশ্যই দেখব। এবং তোমরা চাইলে আমার সাথেও কানেক্ট হতে পারো। সো তোমাদের কার কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আর সর্বশেষ তোমাদের সুস্থতা, সফলতা কামনা করে আজকের মতো আমি বিদায় নেব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।